সো হেই গাইজ, ওয়্যার অফ কার্ড সিরিজের এই পার্টের শুরুটা হয় লাস্ট পার্টের শেষের সাথেই, যেখানে এখন চেনমু, নোমু আর লেজির কার্ডের অনেক নতুন ফ্যান তৈরি হয়ে গেছে, যারা সবাই একদম তৈরি তার কার্ড কেনার জন্য। যার ফলে এখন ওই দোকানের ম্যানেজার চলে আসে চেনমুর কাছে, আর সে তাকে বলে যে সত্যিই কি আপনি এই কার্ডটা বানিয়েছিলেন। যে কথা শুনে চেনমু তাকে বলতে থাকে, আমাকে বলো তো, যদি তুমি আমাদের সাথে কাজ করো তাহলে কেমন হবে, এতে তোমার বেশ ভালো লাভও হবে। এই কথা মানার জন্য ওই ম্যানেজার সাথে সাথেই রাজি হয়ে যায়, কারণ সে তো এমনিতেও চাইছিল যে সে তার দোকানে বেচার জন্য বেশ ভালো ভালো কার্ড পায়। এরপর পরের সিনেই আমাদের দেখানো হয় হসপিটালের ভেতর আঙ্কেল হুয়াকে, যার কাছে এখন চেনমু আর লেজি দুজনেই পৌঁছে গেছে। চেনমু আঙ্কেল হুয়াকে হসপিটালের ভেতর একটা পার্সোনাল রুম পাইয়ে দিয়েছিল, যা দেখে আঙ্কেল হুয়া বলতে থাকেন, বাবা, তুমি আমার জন্য এত সব কেন করছো, বরং আমি তো নিজেই হেঁটে আসতে পারতাম। তখনই বাইরে থেকে দরজা খুলে ভেতরে আসে লেজি, যে আঙ্কেল হুয়ার খাওয়ার জন্য বেশ কিছু হেলদি খাবারও এনেছিল। সে ওনাকে জিজ্ঞেসও করে যে আঙ্কেল, এখন আপনি কেমন বোধ করছেন, আশা করি এখন আপনি আগের চেয়ে বেশ ভালো আছেন। আঙ্কেল হুয়াও বলেন যে হ্যাঁ বাচ্চারা, এখন আমি আগের চেয়ে অনেক সুস্থ আছি, তোমরা আমার জন্য এত কিছু করছো, তার জন্য আমি ভালো না হয়ে কি পারি। তখনই লেজি চেনমুকে জানায় যে আমাদের সবকটা হোলোগ্রামই বিক্রি হয়ে গেছে, যার ফলে তার যে লাভ হয়েছে সেটা সত্যিই অনেক বেশি ছিল। সে বলছিল যে আমি হসপিটালের সমস্ত বিল মিটিয়ে দিয়েছি, যার পরেও তার কাছে অনেক টাকা বেঁচেছিল। সে বলতে থাকে, এবার আমি তোমার সাথে গিয়ে তোমার বাড়ির সমস্ত ভাড়াও মিটিয়ে দেব, যার ফলে এখন থেকে তোমাকে আর কখনো জানালা দিয়ে আসার দরকার পড়বে না। যা দেখে চেনমু অবাক হয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত কখনো এমন বন্ধু দেখেনি। তো এই লেজি ব্যাগ খোলে আর তার মধ্যে থেকে বের করে অনেক টাকা, যা দেখে তো চেনমুর চোখ কপালে উঠে যায়। লেজি তাকে বলে যে দেখো তো জরা, আমাদের কাছে কত টাকা এসে গেছে। তখনই চেনমু আঙ্কেল হুয়াকে বলে, আপনি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবেন তখন আমি আপনার জন্য একটা বেশ ভালো নতুন জায়গা খুঁজব, সাথে সাথে আপনার জন্য একটা বেশ বড় বাড়িও কিনে দেব। আঙ্কেল হুয়া বলেন যে বাচ্চা, আমার এসব জিনিসের কোনো দরকার নেই, কেন তুমি আমার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করছো, এমনিতেও আমার বয়স হয়েছে এক জায়গায় থাকতে থাকতে, আর আমি যদি অন্য কোথাও গিয়ে থাকি তাহলে আমার ভালো লাগবে না। চেনমু বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আপনি যে জায়গায় থাকেন সেই জায়গাটা একদমই ভালো না, কারণ সেখানে তো আমারই দম বন্ধ হয়ে আসে, তো আপনার কি অবস্থা হয় ভাবুন। আঙ্কেল হুয়া বলেন, নোমু, নিজের ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করো, কারণ তুমিও ওই জায়গা থেকেই বেরিয়ে এসেছিলে যখন তুমি আমার সাথে দেখা করেছিলে। সেই কারণে বাবা, আমার কথা সবসময় মনে রেখো যে তুমি জীবনে যতই সফল হও না কেন, তোমাকে কখনো সেই জায়গাটা ভোলা উচিত নয় যেখান থেকে তুমি উঠে দাঁড়িয়েছিলে। চেনমু বলে, আঙ্কেল হুয়া, আপনি প্লিজ চিন্তা করবেন না, আমি সবসময় আপনার কথা মনে রাখব। ঠিক সেই মুহূর্তেই দরজায় নক করে সেখানে চলে আসে সিস্টার, যে বলতে থাকে যে শুনুন, পেশেন্টের ফ্যামিলিকে এখন এখান থেকে যেতে হবে, কারণ এটা পেশেন্টের বিশ্রাম করার সময় আর আপনারা ওনাকে ডিস্টার্ব করছেন। এটা দেখেই লেজি তার টাকাগুলো লুকিয়ে ফেলে, যাতে কেউ এর ব্যাপারে জানতে না পারে। সে সাথে সাথেই নার্সকে বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে যাচ্ছি। আঙ্কেল হুয়া বলেন, ঠিক আছে, এখন তোমরা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু আপাতত তোমারও আরাম করার দরকার আছে, নিজের চোখের দিকে একটু দেখো, তোমার চোখেও ডার্ক সার্কেল হয়ে গেছে। এরপর পরের সিনেই আমাদের দেখানো হয় মিস্টার জুয়োর আলিশান বাড়ি, যেখানে এখন সে তার ফ্লাইং কারে করে পৌঁছে যায়, যে দৃশ্যটা দেখতেও বেশ অ্যামেজিং লাগে। আর সে বাড়ির ভেতর ঢুকতেই দেখে সেখানে জুয়ো ট্যাং আছে, আর সে টিভি দেখতে দেখতে কাঁদছিল, যাকে দেখেই মিস্টার জুয়ো বলেন, ট্যাং, এখন তোমার আবার কি হলো, তুমি কি আমাকে বলবে যে তুমি কেন কাঁদছ, কে এমন আছে যে আমার ছোট বোনকে বিরক্ত করেছে। তখন জুয়ো ট্যাং জানায় যে আমি এই কারণে কাঁদছি, কারণ সে যে হলোগ্রামটা দেখছিল তার এন্ডিংটা সত্যিই খুব বেশি ইমোশনাল ছিল। তখন মিস্টার জুয়ো বলেন, আচ্ছা, তো তুমি এই কারণে কাঁদছ, এমন কোন ফিল্ম যেটা আমার বোনকেও কাঁদিয়ে দিল। তখনই জুয়ো ট্যাং তার দাদাকে বলতে থাকে, আপনি কি এটাকে ডিক্রিপ্ট করে আমার জন্য একটা কপি বানিয়ে দিতে পারেন, প্লিজ বলুন, আপনি কি এমন করতে পারবেন। মিস্টার জুয়ো বলেন, কিন্তু তুমি এমনটা করাতেই বা কেন চাও, যখন তোমার কাছে অলরেডি একটা আছে, তখন তুমি এটার কপি কেন বানাতে চাও। জুয়ো ট্যাং বলে, প্লিজ ব্রাদার, আমাকে হেল্প করুন, আপনি প্রশ্ন করবেন না, কারণ এই মুভির কার্ডগুলো অলরেডি সব বিক্রি হয়ে গেছে।
এই যে কার্ড যার মধ্যে আমি মুভিটা দেখছিলাম সেটাও আমার বন্ধুর, যা আমাকে কাল ফেরত দিতে হবে। কিন্তু জুও বলতে থাকে, আমি এমন কোনো কাজ করতে ইন্টারেস্টেড নই। আমার মনে হয় না যে এতে খুব বেশি কোনো টেকনিক্যাল ভ্যালু আছে। জুও ট্যাং বলে, আপনার এমন ভাবাটা ভুল, কারণ এই কার্ডের ভেতর তো টেকনিক্যাল ভ্যালু ভরে আছে। কারণ সিটির প্রত্যেকটা স্কুলে এই কার্ডটাকে ডিক্রিপ্ট করা হচ্ছে, তো আপনি নিজেই আন্দাজ করতে পারেন যে এর ভেতর কত ডিটেলস ভরা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত কেউ এটা ডিক্রিপ্ট করতে সফল হয়নি। এই কারণেই আমি চাই যে সবার আগে আমার দাদা এটা ডিক্রিপ্ট করুক। যে কথা শুনে মিস্টার জুও বলেন যে, আচ্ছা, তো এই ব্যাপার। এবার আমি এটা ডিক্রিপ্ট করার ব্যাপারে একটু ইন্টারেস্টেড, কিন্তু আমাকে বলো তো, যদি আমি এমনটা করি তাহলে আমি কি পাবো? লিটল ট্যাং তাকে বলে, চিন্তা করবেন না, আমি এই মাসের আমার সব হাত খরচ আপনাকেই দিয়ে দেব। প্লিজ, এবার তো আপনি আমার কথা মেনে নিন। এতে তাদের দুজনের ডিল ফাইনাল হয়ে যায়, আর মিস্টার জুও সেটা ডিক্রিপ্ট করার জন্য তৈরি হয়ে যান। আর যখন তিনি ওই কার্ডটাকে ডিক্রিপ্ট করছিলেন, তখন তিনি তার ওপর লেখাটা দেখতে পান, যা দেখে ওনার মনে হচ্ছিল যেন তিনি আগেই এই জিনিসটা কোথাও দেখেছেন। এরকমই সেম লেখা কার্ড তিনি পেয়েছিলেন আঙ্কেল হুয়ার দোকানের ভেতর। তিনি ভাবতে থাকেন আর বলতে থাকেন, এটা কি সত্যিই সেই একই জন? তিনি সেখানে পাওয়া কার্ডটাকেও ডিক্রিপ্ট করার জন্য ভেতরে দিয়ে দেন, যাতে ওই দুটো কার্ডকেই অ্যানালাইজ করা যায়। তখন সবার আগে 1 স্টার এনার্জি কার্ডের ব্যাপারে জানানো হয়। এই 1 স্টার এনার্জি কার্ড আর এই 3 স্টার এনার্জি কার্ড একই ব্যক্তি ডিজাইন করেছে, যাদের ম্যাচিং প্রায় 80% পর্যন্ত দেখাচ্ছিল। কিন্তু সাথে সাথে মিস্টার জুওর সাথে প্রথমবার এমন হলো যে ওনার ডিক্রিপ্ট করার স্কিল বেশ স্লো কাজ করছিল, যার ফলে তিনি সাথে সাথেই এই কার্ডের কোর স্ট্রাকচারকে ডিক্রিপ্ট করার চেষ্টা করতে থাকেন। পার্সেন্টেজ বাড়ছিল ঠিকই, কিন্তু সাথে সাথে মিস্টার জুওর মেশিনগুলো ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছিল, কারণ ওগুলো এত পাওয়ারফুল কার্ড সামলাতেই পারছিল না। যে দৃশ্য দেখে জুও আর জুও ট্যাং দুজনেই শব্দ হয়ে গিয়েছিল, যে কার্ডের কারণে মেশিনের ভেতর আগুন লেগে যায়। সেই কারণে তারা সাথে সাথেই কার্ডটাকে বের করে নেয়। তারা ওই কার্ডটাকে ডিক্রিপ্টও করতে পারেনি, আর তারা এটা জেনে যায় যে এই কার্ডটা চেনমু বানিয়েছিল। যে কথা শুনে জুও ট্যাং অবাক হয়ে যায় যে এটা কি সত্যিই চেনমু বানিয়েছে। এই মুহূর্তে তখন তাদের দুজনের অন্য কারো আওয়াজ কানে আসে, যে বলতে থাকে, তোমরা দুজন ওখানে কি করছো? আর এই আওয়াজটা আসলে ছিল তাদের বাবার, যিনি জুও ট্যাঙ্গির ওপর রেগে গিয়ে বলতে থাকেন, তুমি খেলার ছলে আমাদের আরও একটা মেশিন নষ্ট করে দিলে। সত্যি বাবা, তুমি আমাকে হতাশ করলে। অন্তত তোমার থেকে আমি এমন আশা করিনি যে তুমি একটা সাধারণ কার্ডও ডিক্রিপ্ট করতে পারবে না। জুও ট্যাং বলতে থাকে, বাবা, এতে দাদার কোনো দোষ নেই, সে তো শুধু আমার জন্য একটা হলোগ্রাম ডিক্রিপ্ট করার চেষ্টা করছিল, কিন্তু ওতে ওনার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। তো তারপর জুও ট্যাঙ্গি ওনাকে জানাতে থাকে যে সম্প্রতি সিটির ভেতর ইলিগাল কার্ড ওয়েপন্স দেখা গেছে, যাদের ওপর আমি এখনও ইনভেস্টিগেশন করছি। আমি কি আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে পারি? কিন্তু তার বাবা বলতে থাকেন, বাবা, তোমাকে তোমার বেশিরভাগ সময় এই ব্যাপারে দেওয়া উচিত যে তুমি আমাদের ফ্যামিলি বিজনেস কিভাবে সামলাবে, নাকি সিটিতে কি হচ্ছে সেটা জানবে। তুমি ওসব জানতে গিয়ে নিজের সময় নষ্ট করবে। জুও ট্যাঙ্গি ওনাকে কিছু বলতে যাচ্ছিল, তখন তিনি তাকে সাথে সাথে শান্ত করিয়ে দেন, চুপ করো, আমি বলে দিয়েছি যে আজকের পর থেকে তুমি ওই ব্যাপারে নাক গলাবে না। সিটিতে যা হচ্ছে হতে দাও। জুও ট্যাঙ্গি বলে, আপনি কেন বুঝছেন না? ওই ওয়েপনগুলোর কারণে সিটির কিছু মানুষ আহতও হয়েছে। আপনি নিজেও জানেন যে এই কার্ড ওয়েপনগুলো কতটা বিপজ্জনক হয়। আমার নজরে তো এগুলো আগের যুদ্ধে ব্যবহার করা ওয়েপনের থেকেও বেশি বিপজ্জনক। এরপর ট্যাঙ্গির ড্যাড তাকে আরও বেশি বকাবকি করে বলতে থাকেন, অর্থাৎ তুমি আমার কথা মানবে না আর শুনবেও না। জুও ট্যাঙ্গি বলতে থাকে, আপনি কি সত্যিই ভুলে গেছেন যে আমার মা মরার আগে কি বলেছিল? জুও ট্যাঙ্গির বাবা বলেন, আমিও বলেছিলাম যে তুমি কখনো তোমার মায়ের নাম আমার সামনে নেবে না। জুও ট্যাঙ্গি বলে, ড্যাড, এই কথাটা ভুলবেন না যে ওই যুদ্ধ আপনার কারণেই শুরু হয়েছিল। যদি আপনি ওটা না করতেন তবে আমার মা আজও বেঁচে থাকত। যার কারণে ড্যাড জুও ট্যাঙ্গিকে বেশ জোরে একটা থাপ্পড় মেরে দেন। তিনি বলেন, তোমার মা নিজের প্রাণ হারিয়েছিল তোমাদের বাঁচানোর জন্যই। সেই কারণে তোমার কোনো অধিকার নেই ওনার নাম নিজের মুখে আনার। এরপর ট্যাঙ্গি সাথে সাথে সেখান থেকে রেগে চলে যায়, যার পেছনে পেছনে চলে যায় জুও ট্যাং।
তারপর এর পরের সিনেই আমাদের দেখানো হয় লেজি আর চেনমুকে, যেখানে লেজি তাকে বলছিল যে দেখো, এখন আমাদের কাছে অনেক টাকা আছে, তো এবার তুমি আমাকে বলো যে তুমি ভবিষ্যতের জন্য আর কি ভেবে রেখেছ। চেনমু বলে, দেখো এমনিতে তো এখন আমার কোনো প্ল্যান নেই, এখনকার জন্য আমি কার্ড বানানোর কাজটাই চালিয়ে যেতে চাই। লেজি বলে, হ্যাঁ আমি তোমার কাজের রেসপেক্ট করি, কিন্তু তোমার কি মনে হয় না যে তোমার কাজটাকে আরও বাড়ানো উচিত আর একটা কোম্পানির সিইও হওয়া উচিত, যার পর তোমারও একটা বেশ সুন্দরী বউ হবে আর তুমিও তখন জীবনের আসল মজা নিতে পারবে। তখন চেনমু তাকে বলে, মানে তুমি নিজের জন্য বউ খুঁজছ? লেজি তাকে বলে, ভাই তুমি আমার কথা বুঝছ না। সে তাকে তার নতুন প্ল্যান সম্পর্কে বলতে থাকে, কিন্তু তখনই তার সামনে ল্যানফ্যাং নজরে আসে, যাকে দেখেই লেজি সব কিছু ভুলে যায় আর সাথে সাথেই ল্যানফ্যাংয়ের কাছে পৌঁছে যায়। লেজি বলতে থাকে, মিস ল্যানফ্যাং, আমি আপনাকে একদিন না দেখেই আমার খুব খারাপ লাগছিল, কিন্তু এমনিতে আমি কি জানতে পারি যে আপনি এখানে কী কাজে এসেছেন? ল্যানফ্যাং বলে, আমি স্পেশালি এখানে একটা ইনভিটেশন নিয়ে এসেছি, যেটা হলো সুং জিয়াং ইভিনিং গ্যাদারিংয়ের ইনভিটেশন। আমাদের যিনি চেয়ারম্যান, তিনি মিস্টার চেনের খুব রেসপেক্ট করেন, তিনি ওনার ট্যালেন্টের প্রশংসা করতে চান, সেই কারণে তিনি নিজে আমাকে পার্সোনালি এখানে পাঠিয়েছেন যাতে আমি আপনাকে কার্ড দিতে পারি। আপনি আমাদের কোম্পানিতে আসবেন, নিজের ট্যালেন্ট দেখাবেন, যেখানে একটা বেশ জমকালো ডিনার পার্টিও হতে চলেছে। লেজি তাকে বলে, একটু আমার ব্যাপারেও বলে দাও, আমিও কি সেখানে ইনভাইটেড? ল্যানফ্যাং বলে, হ্যাঁ একদম, মিস্টার চেন চাইলে তার যে কোনো একজন বন্ধুকে সাথে নিয়ে আসতে পারেন। এটা শুনতেই লেজি তাকে বলতে থাকে, মিস আপনি কি আমাকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন? কিন্তু ল্যানফ্যাং তাকে শুধু সময় জানায় যে আপনাদের কাল সন্ধে 6টায় আসতে হবে, যার ঠিক পরেই সে তার ফ্লাইং কারে বসে এখান থেকে চলে যায়। লেজি চিৎকার করে বলে, মিস ল্যান, আমরা অবশ্যই আপনার সাথে দেখা করতে আসব। তখন সেখানে চেনমু তাকে বলতে থাকে, দেখো আমি কিন্তু এখনও রাজি হইনি ওখানে যাওয়ার জন্য। লেজি তাকে বলে, দোস্ত তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো যে তোমার কাছে ডংজিং সিটির সবচেয়ে বড় কোম্পানি থেকে ইনভিটেশন এসেছে? আমি বুঝতে পারছি না যে তুমি এত বড় সুযোগ হাতছাড়া করছো কি করে। চেনমু তাকে বলে, আমি জানি তুমি শুধু ওই মেয়েটার কাছাকাছি যেতে চাইছো। লেজি তাকে বলে, দেখো দোস্ত না, এমন কিছুই না। তখন চেনমু তাকে খেপাচ্ছিল যে হ্যাঁ দোস্ত, ব্যাপারটা এমনই। আর এরই সাথে এই এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়।